নতুন প্রজন্মকে জাতির জনকের কথা জানাতে আয়োজন করা হলো বঙ্গবন্ধুর বিরল ছবির প্রদর্শনী। শত্রুরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার আদর্শকে হত্যা করতে পারেনি, মন্তব্য প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুকে আমাদের মাঝ থেকে নিয়ে গেছে, কিন্তু বঙ্গবন্ধুর আদর্শকে কখনো হত্যা করতে কেউ পারেনি, ইনশাল্লাহ ভবিষ্যতে আর পারবে না। এই বাঙালি আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ে সঙ্গে আছে আমি সৌমিত্র শুভ্র এবং আমি ইশরাত জাহান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করছে সরকার। জঙ্গিবাদের জুজু দেখিয়ে বহির্বিশ্বের সমর্থন ধরে রাখা যাবে না, ব্রিফিংয়ে বিএনপি। মাদারীপুরে 2 কিশোরীকে অপহরণের পর হত্যার অভিযোগ, শরীরে নির্যাতনের চিহ্ন, লাশ হাসপাতালে রেখে পালিয়েছে দুর্বৃত্তরা, আটক 2। ব্লগার নিলয় হত্যায় জড়িত থাকার অভিযোগে আনসারুল্লাহ বাংলা টিমের 2 সদস্য গ্রেফতার। এরাই ব্লগার আসিফ হত্যাকাণ্ডের পর ছাড়া পেয়েছিল জামিনে। সিলেট ছাত্রলীগ কর্মী হত্যার ঘটনায় প্রধান আসামি 2 দিনের রিমান্ডে। সংগঠনটির অন্তর্দ্বন্দ্বে ঘটছে একের পর এক খুনের ঘটনা, বিব্রত আওয়ামী লীগ নেতারা। এবং অনূর্ধ্ব 16 সাফ চ্যাম্পিয়নশিপে দুরন্ত দুর্বার বাংলার কিশোররা। 2-1 গোলে ফেভারিট ভারতকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে বাংলাদেশ। চিত্রগাথায় শোকগাথা। দুর্লভ কিছু ছবি প্রদর্শনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। নতুন প্রজন্মের সাথে তাকে পরিচয় করিয়ে দিতেই বিরল এই ছবির প্রদর্শনী, যেখানে উঠে এসেছে বঙ্গবন্ধুর রাজনৈতিক আর পারিবারিক জীবনের বিরল কিছু আলোকচিত্র। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই আলোকচিত্র প্রদর্শনী চলবে আরও 2 দিন। ছবি মানুষকে ভাবায়, নিয়ে যায় স্মৃতির জানালায়। কখনো অতীতের গৌরব গাঁথা উঠে আসে ছবির ফ্রেমে, কখনো বা কালো দিনের স্মৃতি নতুন করে ফিরে আসে বেদনার অনুভূতি হয়ে। কারণ ছবি কথা বলে। ছবির মানুষটি বাঙালির হাজার বছরের পরাধীনতার ইতিহাসকে বদলে দিয়েছিলেন। নতুন প্রজন্মের কাছে তাই স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নতুন করে তুলে ধরতে ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের এই আয়োজন। জাতির জনকের 106টি দুর্লভ ছবি আর তার বর্ণনা। প্রজন্ম কিন্তু প্রতিদিন জন্মাচ্ছে, হ্যাঁ, তো প্রতিদিন প্রজন্মকে প্রতিদিন নতুন করে বলা। কারণ আমরা প্রতিদিন সকালে স্কুলে পড়াশোনা করার পর কিন্তু ভুলে যাই কত কি, তাই না? স্কুল কলেজের ছাত্রছাত্রীদের জন্য ওপেন করা দিয়েছে ছবি আঁকা, ছবি ফটোগ্রাফি, অনেক দুর্লভ ছবি, যে ছবিগুলি সাধারণত কয়েকজন ছাড়া সাধারণ জনগণ বা সাধারণ প্রজন্ম ওরা দেখতে পায়। রাজনৈতিক নেতা বা রাষ্ট্রের স্থপতি, এই পরিচয়ের বাইরেও ব্যক্তি শেখ মুজিবুর রহমানকে খুঁজে পাওয়া যায় ছবিতে। বঙ্গবন্ধুকে আমরা যেভাবে দেখেছি, ইতিহাস যেভাবে দেখেছে, সেখানে একজন দেশের নেতা হিসাবে, দলীয় নেতা হিসাবে দেখা হয়েছে, কিন্তু মানুষ হিসাবে, ব্যক্তি হিসাবে কিন্তু দেখার খুব একটা সুযোগ পাওয়া যায়নি। এই ছবিগুলির একটা বৈশিষ্ট্য রয়েছে। প্রধান যে আলোকচিত্রী রশিদ তালুকদার, তিনি খুব ঘনিষ্ঠ ছিলেন বঙ্গবন্ধুর সাথে, এবং সেটার কারণে উনি একভাবে ছবি তোলার সুযোগ পেয়েছেন। একটা অন্তরঙ্গতা ছিল যেটা অন্যান্য ক্ষেত্রে থাকেনি, এবং আমার মনে হয় এটার মাধ্যমে লোকে যেই মানুষটাকে অনেক দূরের থেকে দেখেছে তাকে কাছের থেকে দেখার সুযোগ পাবে। প্রদর্শনী উদ্বোধনের পর হারানো দিনের ফ্রেমে বন্দি পিতার স্মৃতির মাঝে হারিয়ে যান কন্যা শেখ হাসিনা। চিত্রগাথায় হয়তো তিনি খুঁজে ফিরছিলেন বঙ্গবন্ধুর মমতার সেই মুখ, আর হয়তো ক্ষণিকের জন্য ফিরে গিয়েছিলেন ধুলো জমা অতীতের পাতায়। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যা করা হলেও তার আদর্শকে কেউ হত্যা করতে পারেনি, পারবেও না। যত বাধাই আসুক না কেন, বাঙালি জাতি তা অতিক্রম করে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবেই। মঞ্চে বক্তব্যে বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করতে গিয়ে তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন। তিনি আরো বলেন,
শুধু স্বাধীনতায় নয়, বাঙালি জাতির প্রতিটি সংগ্রামে বঙ্গবন্ধুর আত্মত্যাগ জড়িয়ে আছে। দেশের মানুষকে বঞ্চনা থেকে রক্ষা করাই ছিল তার প্রধান লক্ষ্য। জাতির পিতা বলেছিলেন, আমরা যখন রক্ত দিতে শিখেছি তখন কেউ আমাদের দাবায় রাখতে পারবে না। তো বাঙালি জাতিকে যে দাবায় রাখতে পারা যায় না, এটা আজকে বাঙালি প্রমাণ করেছে। বঙ্গবন্ধুর রক্ত আজকে এই বাংলাদেশের মাটিতে, কিন্তু বঙ্গবন্ধুর আদর্শ, সে আদর্শ তো চিরজাগ্রত। এ আদর্শকে তো তারা হত্যা করতে পারে নাই। বঙ্গবন্ধুকে আমাদের মাঝ থেকে নিয়ে গেছে, কিন্তু বঙ্গবন্ধুর আদর্শকে কখনো হত্যা করতে কেউ পারেনি, ইনশাল্লাহ ভবিষ্যতে আর পারবে না। এই বাঙালি আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। যত বাধা বিঘ্ন, যত চড়াই উতরাই, যত বন্ধুর পথ আসুক না কেন, বাঙালি জাতি তা অতিক্রম করে এগিয়ে যাবে। সেদিন বেশি দূরে নয় যেদিন এই বাংলাদেশ উন্নত দেশ হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। আমি সব হারিয়েছি, মা বাবা ভাই বোন, কিন্তু জাতির পিতা যে আদর্শ শিক্ষা দিয়ে গেছেন, দেশের জন্য, জাতির জন্য আত্মত্যাগ করা, দেশের জন্য, দেশের মানুষের জন্য জীবনের যে কোনো ঝুঁকি নেওয়া আর দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, জাতির পিতার সেই শিক্ষা, তাঁর সেই আদর্শ বুকে ধারণ করেই আমি এগিয়ে যেতে চেষ্টা করছি। এর আগে সকালে রাজধানীর বিমানবন্দর এলাকার আশকোনায় হজ ক্যাম্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আগামী বছর থেকে হজ যাত্রা আরও সহজতর করতে অনলাইনে বছরব্যাপী রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেই হজ যাত্রাকে সহজতর করেছে। বর্তমান সরকার কখনোই ধর্মকে পুঁজি করে রাজনীতি করতে চায় না, বরং ধর্মীয় অনুশাসন মেনেই দেশকে এগিয়ে নিতে কাজ করছে তার সরকার। এ সময় জানানো হয়, চাঁদ দেখা সাপেক্ষে চলতি মাসের 16 আগস্ট থেকে হজ ফ্লাইট শুরু হবে, যা চলবে 17 সেপ্টেম্বর পর্যন্ত। হজ কর্মসূচি উদ্বোধনের আগে এবছর হজ যাত্রায় যে ধর্মপ্রাণ মুসল্লিরা শরিক হবেন তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। সরকার দেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রমাণ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট। এর মাধ্যমে জঙ্গি দমনের নামে ক্ষমতায় টিকে থাকতে বহির্বিশ্বের সহানুভূতি আদায়ে সরকার তৎপরতা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তারা। গতকাল রাতে 20 দলের বৈঠকে নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত জানাতে সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জোটের পক্ষে একথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। একটা প্রহসনের নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে শত চেষ্টা করেও সরকার 20 দলীয় জোটের কোনো দলকে নিতে পারে নাই এবং 20 দলীয় জোটের কোনো ব্যক্তিকেও তারা নির্বাচনে আনতে পারে নাই। অর্থাৎ 20 দলের ঐক্য অটুট আছে, অক্ষুণ্ণ আছে, শক্তিশালী আছে। বর্তমান ক্ষমতাসীন দল বিরোধী দলে থাকতেও এদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রমাণ ও প্রচারের অপচেষ্টা চালিয়েছিল। এখনও সেই জুজুর ভয় দেখিয়ে তারা মুক্ত বিশ্বের সহানুভূতি আকৃষ্টের লক্ষ্যে কাজ করছে। আর সেজন্যই গুম, খুন, শিশু হত্যা, নারী নির্যাতন, ব্লগার খুনের মতো ঘটনা নির্বিঘ্নে বেড়ে চলেছে। মাদারীপুরে 8ম শ্রেণীর 2 শিক্ষার্থীকে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় 2 দুর্বৃত্তকে আটক করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ধর্ষণের পর তাদের হত্যা করা হয়েছে। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সদর উপজেলার মোস্তফাপুরে একটি বিদ্যালয়ের 8ম শ্রেণীর 2 ছাত্রীকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বৃহস্পতিবার দুপুরে অপহরণ করে নিয়ে যায় এলাকার দুর্বৃত্তরা। পরে তাদের নির্যাতন করে বিষ খাইয়ে সদর হাসপাতালে রেখে 4 যুবক পালিয়ে যায় বলে অভিযোগ স্বজনদের। অল্প কিছুক্ষণের মধ্যে দুজনই চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যায়। প্রতিবেশী হাশেম শিকদার ও মিন্টু শিকদারের সঙ্গে জমি নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে অভিযোগ করেন নির্যাতিতাদের মধ্যে একজনের পরিবারের সদস্যরা। ওরা গেছে স্কুলে, ছুটি হয়ে গেছে। ছুটি হওয়ার পরে স্কুলের যে ঈদগাহ মাঠ আছে ওই মাঠে ওকে বলাই নিছে 5 জনে বলাই নিয়ে ওরা রেপ করছে। রেপ করে গলায় উন্না দিয়ে টানছে। আজ যেটকে বাড়ি দিছে, হাতেও স্পট আছে, গলায় স্পট আছে, অগতরে সারা গতরে স্পট। এইভাবে লোক মারছে, মাইরা ঘটনা কইছে ওরা বিষ খেয়েছে। একই গোষ্ঠী, আমরাও শিখদার একই পোতায় ঘর,
একজনের নাম হাসিম শিকদার বাড়ির মাতবার, মেম্বার মিন্টু শিকদার, মেম্বার মিন্টু শিকদার এবার আলম শিকদার। আমাদের প্রচুর জায়গা গায়ে ভাই রেকর্ড ছাড়া। এদিকে প্রাথমিকভাবে নিহতদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। প্রাথমিকভাবে আমরা কিছু আঘাতের চিহ্ন পেয়েছি। এখন এই আঘাতের চিহ্নগুলো এবং তার বিষ খাওয়ার কারণেই তাদের মৃত্যু হয়েছে কিনা এটা আমরা ময়নাতদন্ত সম্পন্ন করার পর পুরোটুকু বলতে পারবো। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিপন ও রফিক নামে দুজনকে আটক করেছে পুলিশ। মেয়ের গার্জিয়ানদের সাথে আলোচনা করে জানা যায় যে স্থানীয় কিছু ছেলে তাদেরকে ডিস্টার্ব করতো এবং সেই জন্যই হয়তোবা এখানে কোনো একটা ঘটনা ঘটেছে, হয়তোবা তাদেরকে বিষ খাওয়ানো হয়েছে বা তারা নিজেরাই বিষ খেয়েছে, সেটা পরবর্তীতে ময়নাতদন্ত শেষে বলা যাবে। আমরা আপাতত যারা তাদেরকে হসপিটালে নিয়ে এসেছে যে দুইটা ছেলে, তাদের মধ্যে থেকে দুইটা ছেলেকে আমরা আটক করেছি জিজ্ঞাসাবাদের জন্য। ময়নাতদন্তের জন্য নিহতদের লাশ মাদারীপুর সদর হাসপাতালে রাখা হয়েছে। সময় সংবাদ, মাদারীপুর। রাত 11টার সময় আরো থাকছে। আদালত অবমাননা মামলায় জনকণ্ঠের সম্পাদক ও নির্বাহী সম্পাদক দোষী সাব্যস্ত। দুদকের মামলায় আমার দেশ পত্রিকার সম্পাদকের 3 বছরের কারাদণ্ডাদেশ। মেগা এবারে বাজারে নিয়ে এসছে মেগা ফ্লোরোস্কেল ডাবল মনিটরিং এর মাধ্যমে আপনার ওজন মনিটরিং সম্ভব। ব্লগার নিলয় হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নাহিয়ান এবং রানা নামে আনসারুল্লাহ বাংলা টিমের 2 সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা পুলিশ জানায় বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর উত্তরা এবং মিরপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা কর্মকর্তারা আরও জানান, এই দুজন এর আগে ব্লগার আসিফ মহিউদ্দিন হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার হয়েছিল। তাদের বিরুদ্ধে চার্জশিটও দেওয়া হয়, তবে পরে তারা আদালত থেকে জামিনে বেরিয়ে আসে। গত শুক্রবার রাজধানীর গোরানের ভাড়া বাসায় কুপিয়ে হত্যা করা হয় ব্লগার নিলয়কে। ঘটনার পরপরই আনসার আল ইসলাম নামে একটি সংগঠন হত্যার দায় স্বীকার করে। সিলেটে মদনমোহন কলেজের ছাত্রলীগ কর্মী আব্দুল আলী হত্যা মামলার প্রধান আসামি প্রণজিৎ দাসের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহিদুল করিম এই রিমান্ড মঞ্জুর করেন। বিকেলে ছাত্রলীগ কর্মী আব্দুল আলী হত্যা মামলার প্রধান আসামি প্রণজিৎ দাসকে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে বিচারক শাহিদুল করিম 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে দুপুরে নিহতের বাবা আলকাস মিয়া প্রণজিৎ দাসকে প্রধান আসামি করে 5 জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গতকাল দুপুরে মদনমোহন কলেজের ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগ কর্মী আব্দুল আলী নিহত হন। কিছুতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না সিলেটের বেপরোয়া ছাত্রলীগকে। একটি খুনের ক্ষত মুছতে না মুছতেই নিজেদের অন্তর্দ্বন্দ্বে ঘটছে আরেকটি খুনের ঘটনা। এতে কলঙ্কিত হচ্ছে মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনটি। সংগঠনের নেতারা বলছেন, আগের ঘটনার শাস্তি না হওয়ায় একের পর এক এমন ঘটনা ঘটছে। এ অবস্থায় ছাত্রলীগকে নিয়ে বিব্রত অভিভাবক সংগঠন আওয়ামী লীগ। দিগেন সিংহের ছবিতে আব্দুল আহাদের রিপোর্ট। হল দখলকে কেন্দ্র করে গত বছরের 20 নভেম্বর সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের 2 গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। সংঘর্ষে গুলিতে নিহত হয় ছাত্রলীগ কর্মী সুমন। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই বুধবার নগরীর মদনমোহন কলেজে নিজেরা আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এবার দেশীয় অস্ত্রের আঘাতে খুন হয় ছাত্রলীগ কর্মী আব্দুল আলী। গত 2 বছরে নিজেদের মধ্যে সংঘর্ষে আরও কয়েকজন ছাত্রলীগ কর্মী খুনের পাশাপাশি পঙ্গুত্ব বরণ করেছে ডজনেরও বেশি। ছাত্রলীগ নেতাদের মতে, আগের ঘটনার বিচার না হওয়ায় বাড়ছে খুন। এর আগে এই ধরনের ঘটনাগুলো ঘটছে, কিন্তু প্রশাসন আসলে সঠিকভাবে পদক্ষেপগুলো নেয়নি। আমাদের দাবি প্রশাসন নিরপেক্ষ চিন্তা ভাবনা করে প্রকৃত আসামি যারা আছে তাদেরকে অ্যারেস্ট করা। ছাত্রলীগের মারামারিতে বিব্রত অভিভাবক সংগঠন আওয়ামী লীগও। ছাত্রলীগ করে আসা বর্তমান আওয়ামী লীগ নেতারা বলছেন, ক্যাম্পাসগুলোতে দীর্ঘদিন থেকে কমিটি না থাকায় বাড়ছে সংঘাত সংঘর্ষ। যেহেতু সাংগঠনিক কোনো তৎপরতাও সেখানে নেই, কিন্তু তারপরেও যে এই ধরনের ঘটনা, সেটা আওয়ামী লীগের পক্ষ থেকে খুব শক্তভাবে এটা হ্যান্ডেলিং করা হবে। এদিকে নিজেদের ব্যর্থতার কথা অস্বীকার করে পুলিশ বলছে, সাক্ষী প্রমাণ না থাকায় অনেক সময় পার পেয়ে যায় অপরাধীরা। আদালত যেহেতু সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচার কার্যটা সম্পন্ন করে থাকে, এখানে আবেগের বা কোনো এরকম ইনফরমেশনের কোনো বেসিসে কাজ হয় না। যারা সাক্ষী তারা যথাসময়ে যদি সাক্ষ্য না দেয়, তখন মামলার একটা দুর্বল হয়ে যেতে পারে। প্রতিটি হত্যাকাণ্ডের পর পুলিশ কয়েকজনকে আটক করলেও কিছুদিন পর তারা বেরিয়ে যায় কারাগার থেকে। এরাই আবার জড়িয়ে পড়ে সংঘর্ষে, এমনটাই বলছেন খোদ ছাত্রলীগ নেতারাই।
আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। রাজধানীর বাড্ডায় সন্ত্রাসীদের গুলিতে শামসু ও মানিক নামে দুজন নিহত হয়েছেন। এই ঘটনায় গুলিবিদ্ধ আরও দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে গুলশানের ইউনাইটেড হাসপাতালে। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থল বাড্ডার আদর্শনগরে আছেন রিপোর্টার ফখরুল শাহিন। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। শাহিন, আপনার কাছে কি তথ্য আছে? শাহিন। ওকে শুভ্র, আপনি জানেন যে রাত 9:30টার দিকে একটি ঘটনা ঘটেছে রাজধানীর বাড্ডা এলাকায়। রাজধানীর বাড্ডার লিং রোড এলাকায় এখানে একটি পানির পাম্প আছে, সেখানে একটি ঘটনা ঘটেছে যে 4 জন এখানে গুলিবিদ্ধ হয়েছে। সন্ত্রাসীদের গুলিতে 4 জন আহত হয়েছে। তার মধ্যে 3 জনকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করানো হয়েছে এবং এই 3 জনের মধ্যে 2 জন নিহত হয়েছে সে খবর আমরা পেয়েছি এবং বাকি যে একজন আছেন তিনাকে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এবং আমরা এখানে এসে জানতে পারলাম, ঘটনাস্থলে এসে জানতে পারলাম যেটি লোকজন বলছে, স্থানীয়রা বলছেন যে এখানে 15 আগস্ট, সামনে 15 আগস্ট শোক দিবস, এই উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতারা একটি মিটিং করছিলেন 15 আগস্টে অনুষ্ঠান করার জন্য। মিটিং শেষে এই পানির পাম্পে তারা বসছিলেন, চেয়ার নিয়ে 4টি চেয়ার নিয়ে 4 জন বসেছিলেন এবং ওই মুহূর্তে আমরা জানতে পারলাম যে একটি গ্রুপ এসে প্রথমে পানির পাম্পের ভিতরে ঢুকে খোঁজাখুঁজি করে কাকে যেন, তারপরে বাহিরে এসে যে 4 জনকে দেখেছে, এই 4 জনকে গুলি করে উপরি গুলি করাতে 4 জনই গুলিবিদ্ধ হন এবং 4 জনই গুরুতর আহত হন। তাদের মধ্যে 3 জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় রাজধানী ইউনাইটেড হাসপাতালে, তারপর আরেকজনকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তো আমরা এইটুক জেনেছি এই ঘটনাস্থলে এখানে এসে, এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে দর্শক, রাজধানীর বাড্ডার আদর্শনগর থেকে রিপোর্টার ফখরুল শাহিন জানাচ্ছিলেন সেখানে 2 জন সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন এবং এই ঘটনায় আরো 2 জন আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছেন এবং আপনারা দেখছিলেন যে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিদর্শন করছেন এবং এছাড়াও সংশ্লিষ্ট যেসব ক্রাইম সিন ইউনিটের সদস্যরা রয়েছেন তারাও ছিলেন সেখানে। যাচ্ছে অন্যান্য খবরে। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ 7 দিনের ভিয়েতনাম সফর শেষে আজ সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তাকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ সদস্য, 3 বাহিনীর প্রধান এবং বিভিন্ন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রাষ্ট্রপতি ভিয়েতনামের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বিষয় নিয়ে বৈঠক করেছেন। এছাড়াও তিনি ভিয়েতনামের পার্লামেন্ট পরিদর্শন করেন। তিনি গত 7 আগস্ট ভিয়েতনাম সফরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। আওয়ামী লীগ সরকার কতদিন ক্ষমতায় থাকবে, বিএনপি চেয়ারপারসনের কাছে তথ্য রয়েছে। বেগম জিয়ার এমন বক্তব্যে ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন 14 দলের নেতারা। বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শোক দিবসের আলোচনা সভায় তারা এই অভিযোগ করেন। এ সময় তারা আরও বলেন, প্রতিপক্ষ যত ষড়যন্ত্রই করুক না কেন তাদেরকে প্রতিহত করা হবে। খনি উৎপাদন এবং খনি পুনরুৎপাদনের আসল কারখানা হচ্ছে বিএনপি এবং তার নেত্রী খালেদা জিয়া। সুতরাং যতক্ষণ পর্যন্ত বিএনপিকে ধূলিসাৎ না করতে পারবেন, ধ্বংস না করতে পারবেন, ততদিন বাংলাদেশ বিপদমুক্ত হবে না। তিনি বলেছেন আওয়ামী লীগ কতদিন ক্ষমতা থাকবে এটা আমার জানা আছে, আমার খবর আছে। এই খবর আছে, এর মধ্যে চক্রান্ত আছে। কিন্তু আওয়ামী লীগ বলেন 14 দল বলেন, আমি প্রকাশ্যে রাজনীতি করি, প্রকাশ্যে কথা বলি। আমরা ভালো হোক মন্দ হোক আমি সবসময় প্রকাশ্যে রাজনীতি করি। আর ইনি বলছে খবর আছে, অর্থাৎ গোপন খবর আছে, চক্রান্তের খবর আছে। জিয়াউর রহমানের জন্ম হয়েছে চক্রান্তের মধ্য দিয়ে, তার দল খালেদা জিয়ার জন্ম হয়েছে চক্রান্তের মধ্য দিয়ে। তাই তারা বলে খবর আছে। কিসের খবর আছে বেগম জিয়া? আজকে খালেদা জিয়া যখন কেক কাটে, সেই কেক কাটার অর্থ কি? এই 15 আগস্টের সাথে জিয়াউর রহমান সরাসরি যুক্ত ছিল। তাই তিনি আজ পর্যন্ত তাদেরকে বুঝাতে চান, আমাদের স্বীকৃতি তোমাদের প্রতি আছে, আমরা তোমাদের সমর্থন করি। যে কোনো ষড়যন্ত্র বিগত দিনে মোকাবেলা করা হয়েছে, ইনশাল্লাহ আগামী দিনেও 14 দল সহ এই দেশের সমস্ত অসাম্প্রদায়িক গণতান্ত্রিকামী এবং মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি ঐক্যবদ্ধ করে আমরা তা প্রতিহত করব। এর আগে সকালে এক অনুষ্ঠানে জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করার দাবি জানান আওয়ামী লীগ নেতারা। জামায়াতকে লালন পালন করলে এর দায় বেগম খালেদা জিয়াকেই বহন করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় তারা এ মন্তব্য করেন। বঙ্গবন্ধু আজকে সার্বজনীন, এটা আজকে বঙ্গবন্ধুর 40তম শাহাদাত বার্ষিকী, আজকে এটা প্রমাণিত হচ্ছে। বেগম খালেদা যে লন্ডন যাচ্ছেন তার ছেলের সাথে সলা পরামর্শ করার জন্য, তিনি সেখান থেকে ফিরে কি করবেন তার জন্য আমরা অপেক্ষায় আছি। 20টি
ওই সাইনবোর্ড সর্বস্ব রাজনৈতিক দলের সাথে তিনি বৈঠক করেছেন গতকালকে, এবং সেখানে তিনি আবারও তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন যে জামাতের সাথে তাদের গাঁটছড়া যে আছে এটা অটুট থাকবে, জামাতের সাথে তাদের সম্পর্ক কোনো অবস্থাতেই ছিন্ন হবে না। আসলে বিএনপি এখন সবচেয়ে বেশি জামাত নির্ভর হয়ে পড়েছে, জামাতকে বাদ দিয়ে তাদের অস্তিত্ব তারা নিজেরাই কল্পনা করতে পারে না। আজকে তারা সুস্থ রাজনীতিতে থাকবেন না আবার বাঁকা পথে হাঁটবেন সেটা দেখার অপেক্ষায় আমরা আছি। এই জামাত স্বাধীনতার পক্ষে কথা বলে না, এই দল নিষিদ্ধ করতে হবে। এই দলকে খালেদা জিয়া যদি লালন করেন তাহলে কিন্তু আপনাকেও এই জামাতের সকল দায় দায়িত্ব আপনাকেই বহন করতে হবে। আদালত অবমাননার অভিযোগ প্রমাণ হওয়ায় দোষী সাব্যস্ত করে দৈনিক জনকণ্ঠের সম্পাদক ও নির্বাহী সম্পাদককে জরিমানা করেছেন আপিল বিভাগ। আপিল বিভাগের কার্যক্রম চলা পর্যন্ত দুজনকে এজলাসে বাধ্যতামূলক অবস্থানে সাজা ও 10,000 টাকা জরিমানা করা হয়। অনাদায়ে 7 দিনের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। সকাল 10টা থেকে দুপুর 1:15 পর্যন্ত এই সাজা ভোগ করেন তারা। এদিকে দুদকের দায়ের করা এক মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে 3 বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত। মানবতাবিরোধী অপরাধী বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিলের রায়ের আগে বিচারপতিদের জড়িয়ে গত 16 জুলাই একটি নিবন্ধন ছাপায় দৈনিক জনকণ্ঠ। নিবন্ধনটি লিখেন পত্রিকাটির নির্বাহী সম্পাদক স্বদেশ রায়। নিবন্ধনটিতে প্রধান বিচারপতির সঙ্গে সাকার পরিবারের কথিত বৈঠকের কথা উল্লেখ করা হয়। বৃহস্পতিবার আপিল বিভাগের 6 সদস্যের বেঞ্চ এ ধরনের নিবন্ধের জন্য পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক আতিকুল্লাহ খান মাসুদ ও নিবন্ধের লেখক স্বদেশ রায়কে আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করেন। একই সঙ্গে সকাল 10টা থেকে দুপুর 1:15 পর্যন্ত আদালত কক্ষে বাধ্যতামূলক অবস্থানের নির্দেশ ও আর্থিক জরিমানার রায়ও দেন আপিল বিভাগ। আদালত লেখক স্বদেশ রায় এবং সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদকে দোষী সাব্যস্ত করেছেন এবং উভয়কে আদালতের কার্যক্রম চলাতক পর্যন্ত তাদের কারাদণ্ড প্রদান করেছেন এবং দুজনকেই 10,000 টাকা করে জরিমানা করেছেন। এই জরিমানার টাকা আগামী 7 দিনের ভিতরে যে কোনো সেবামূলক প্রতিষ্ঠানে জমা দিতে হবে। আদালত তার সংক্ষিপ্ত রায়ে বলেন, গণমাধ্যমের স্বাধীনতার নামে বিচার বিভাগ ও বিচারকদের নিয়ে কুৎসা রটনা করা যাবে না। পর্যবেক্ষণ দেন গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও। আদালত সার্বিকভাবে বলেছেন যে কোর্টকে কোনো মতেই স্ক্যান্ডালাইজ করা যাবে না এবং সেটা সার্বিকভাবে কোর্ট হোক বা যে কোনো বিচারক হোক, এবং সমালোচনা করা যাবে কিন্তু সেই সমালোচনা যাতে কাউকে মানে স্ক্যান্ডালাইজ না করা হয়। দুপুর 1:15 সাজা খেটে বের হন এই দুই সাংবাদিক। পরে জনকণ্ঠের আইনজীবী জানান আদালতের এই রায় মেনে নিয়েছেন তারা। আমরা এই রায় মেনে নিয়েছি, দেশের সর্বোচ্চ আদালতের রায়। এই আদেশের বিরুদ্ধে রিভিউ হবে কি হবে না এই বিষয়ে আমি ওনাদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব। এদিকে দুদকের দায়ের করা এক মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে 3 বছরের কারাদণ্ড ও 1 লাখ টাকার জরিমানার রায় দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত 3। সম্পদের তথ্য না দেওয়ায় তার বিরুদ্ধে 2010 সালের 13 জুন মামলাটি করে দুদক। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর ধানমন্ডিতে সরকারি সম্পত্তি আত্মসাতের অভিযোগে জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সকালে দুদক কার্যালয়ে উপপরিচালক মোহাম্মদ জুলফিকার আলী তাকে জিজ্ঞাসাবাদ করেন। ফিরোজ রশিদের বিরুদ্ধে অভিযোগ, ধানমন্ডির 2 নম্বর রোডের 1 বিঘা জমি ভুয়া দাতা সাজিয়ে আত্মসাৎ করেছেন তিনি। সম্পত্তিটি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ আলীর নামে ছিল এবং পরে তার উত্তরাধিকারীরা লিজ নেন। সর্বশেষ মোহাম্মদ আলীর ওয়ারিশ মাহমুদ আলীর তত্ত্বাবধানে ছিল ওই জমি। পরে তার চাচাতো ভাইয়ের স্ত্রী সাফিয়া আলী জাল কাগজপত্র তৈরি করে ফিরোজ রশিদের কাছে হস্তান্তর করেন। এর মধ্যে অভিযোগের সত্যতা যাচাইয়ে গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী, ঢাকা জেলা প্রশাসক এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে সংশ্লিষ্ট কাগজপত্র চেয়ে আলাদা 3টি চিঠি দিয়েছে দুদক। জিজ্ঞাসাবাদ শেষে কাজী ফিরোজ রশিদ সাংবাদিকদের বলেন, আদালতের রায় অনুযায়ী কাজ করবেন তিনি। আমি এখানে বলছি যেটা হচ্ছে আইন আদালতের ব্যাপার, বিচারাধীন মামলা, সুপ্রিম কোর্টে রয়ে গেছে মামলা এবং ডিস্ট্রিক্ট কোর্টে মামলা আছে, তারাই করছে আমাদের রায়ের বিরুদ্ধে। অতএব তারা যদি পায় কালকে বাড়িটা তাদের দিয়ে দেবো। তারা মামলা তারাই করছে, মামলাটার রেজাল্ট যা হবে তাদের বাড়ি ছেড়ে দিয়ে দেবো।
চীনের উত্তর পূর্বাঞ্চলীয় বন্দরনগরী তিয়ানজিনের একটি শিল্পাঞ্চলে ভয়াবহ দুটি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 50 জনে। এছাড়াও আহত হয়েছেন 7 শতাধিক। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অন্তত 36 জন দমকল কর্মী। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, আহত অন্তত 520 জনের মধ্যে 66 জনের অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণ ও আগুনে এলাকাটির একটি অংশ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আগুনে পুড়ে গেছে শত শত শিপিং কন্টেইনার ও গাড়ি। এছাড়াও আগুনে বন্দর এলাকার বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনীর 1000 সদস্য। বুধবার মধ্যরাতে প্রথম বিস্ফোরণটি ঘটে। এর কিছুক্ষণ পরেই ঘটে দ্বিতীয় বিস্ফোরণ। বন্দর এলাকায় পণ্য সামগ্রীর একটি গুদামে বিপুল পরিমাণ রাসায়নিক দ্রব্য থাকায় ওই বিস্ফোরণ ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সাফ অনূর্ধ্ব 16 ফুটবল চ্যাম্পিয়নশিপের খবর। আসলে বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে গ্রুপ এর চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। গ্রুপের শেষ ম্যাচে আসলে সবচেয়ে সফল দল ভারতকে 2-1 গোলে হারায় গোলাম রব্বানী জিলানী শিষ্যরা। 16 আগস্ট প্রথম সেমিফাইনালে আফগানিস্তান অথবা নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলার কিশোররা। তাই গ্রুপ চ্যাম্পিয়ন হবার লড়াইয়ে আসলে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে শুরু থেকেই আগ্রাসী স্বাগতিকরা। একের পর এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণকে ব্যস্ত রাখে নিপু শাওনরা, যাতে গোল পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি স্বাগতিকদের। ম্যাচের 31 মিনিটে অধিনায়ক শাওনের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর গোলের আরও কিছু সুযোগ হারালে 1 গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলার কিশোররা। বিরতি থেকে ফিরে ম্যাচের 49 মিনিটে রহিম আলীর গোলে ম্যাচে সমতা আনে ভারত। কিন্তু সিলেটের মাঠে আসা দর্শকদের হতাশ হতে দেয়নি স্বাগতিকরা। ম্যাচ শেষ হবার 5 মিনিট আগে নিপুকে ফাউল করায় পেনাল্টি পায় বাংলাদেশ, যেখান থেকে গোল করে 2-1 ব্যবধানে দলের জয় নিশ্চিত করে আতিকুজ্জামান আতিক। রাত 11টার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নতুন প্রজন্মকে জানাতে বঙ্গবন্ধুর বিরল ছবির প্রদর্শনী। শত্রুরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার আদর্শকে হত্যা করতে পারেনি, মন্তব্য প্রধানমন্ত্রীর। দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করছে সরকার। জঙ্গিবাদের জুজু দেখিয়ে বহির্বিশ্বের সমর্থন ধরে রাখা যাবে না, ব্রিফিংয়ে বিএনপি। মাদারীপুরে 2 কিশোরীকে অপহরণের পর হত্যার অভিযোগ, শরীরে নির্যাতনের চিহ্ন। লাশ হাসপাতালে রেখে পালিয়েছে দুর্বৃত্তরা, আটক 2। রাজধানী বাড্ডায় শোক দিবসের প্রস্তুতি সভার পাশে সন্ত্রাসীদের গুলি, 2 জন নিহত, আহত 2 জনের অবস্থা আশঙ্কাজনক। এবং ব্লগার নিলয় হত্যায় জড়িত থাকার অভিযোগে আনসারুল্লাহ বাংলা টিমের 2 সদস্য গ্রেপ্তার। এরাই ব্লগার আসিফ হত্যা চেষ্টা মামলায় ছাড়া পেয়েছিল জামিনে। দর্শক, এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।